নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প রবীন্দ্রনাথ মৈত্র রচিত লাউ ডগা। গল্প পাঠে আমি অনিন্দিতা। ষষ্ঠী ঠাকুরানী অকস্মাৎ একটি কুকার্য করিয়া বসিলেন। প্রতিবেশী বদন ঘোষের পোষা পাঠা কেলোকে ঢেকির মোগর দিয়া এমনই প্রহার করিলেন যে বেচারিকে আর ঘোষের বাড়ি ফিরিতে হইল না। ঠাকুরানীর খিড়কির পুকুর ঘাটেই সে ভ্যাঁ করিয়া জন্মের মতো চক্ষু মুদিল। পাড়ায় হইচই পড়িয়া গেল। ষষ্ঠী ঠাকুরানী দাওয়ায় আসন পাতিয়া তাহার জপের মালা লইয়া বসিয়াছিলেন। এই সময় স্বয়ং বদন ঘোষ পাড়ার আর দুইজন মাতব্বর সহ ঠাকুরানীর বাড়ির আঙিনায় উপস্থিত হইয়া ঠাকুরানীর এই অদ্ভুত আচরণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্র ষষ্ঠী ঠাকুরানী একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কহিলেন, মেরেছি, বেশ করেছি, ধান খায়, কলাই খায়, কিচ্ছু বলিনে তাতে, কিন্তু আমার ওই লাউ গাছটা এসে রোজ তার কচি পাতাগুলো মুড়িয়ে খাবে, মরণ। বদন ঘোষ পঞ্চায়েতে ঠাকুরানীর নামে নালিশ করিবার ভয় দেখাইয়া সঙ্গীদ্বয় সব প্রস্থান করিল। ষষ্ঠী ঠাকুরানী জপের মালা রাখিয়া তাহার লাউ মাচার তলে দাঁড়াইয়া নিবিষ্টভাবে লাউ গাছটির অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করিলেন। তাহার পর গোবর মাটি লইয়া কেলোর চর্বিত স্থানটিতে প্রলেপ দিয়া স্বর্গীয় ছাক শিশুর উদ্দেশ্যে দ্বিতীয়বার অভিসম্পাদ বাণী উচ্চারণ করিলেন। ঠাকুরানী সত্য কথাই কহিয়াছিলেন। তাহার কুটিরের আঙিনায় পল্লীর যাবতীয় চতুষ্পদ প্রাণীর অবাধ গতিবিধি ছিল। তাহারা সুবিধে পাইলেই ঠাকুরানী ধান, চাল, মায়, বৈকালিক আহারের ফলমূল পর্যন্ত নিঃশেষ করিয়া যাইত। তাহাতে ঠাকুরানীর ধৈর্যচ্যুতি হইতে কেহ কোনোদিন দেখে নাই। কিন্তু ওই লাউ গাছটি, লাউ মাচার নিচে গোবৎস অথবা ছাগবৎস আসিলে তাহার আর রক্ষা ছিল না। ঠাকুরানী সবেগে তাহার প্রতি ধাবিত হইতেন। তাহারা পলাইয়া যদি বা বাঁচিত, কিন্তু তাহাদের মালিকরা এই মারাত্মক অপরাধীর জন্য পরিষষ্ঠী ঠাকুরানীর বাক্য যন্ত্রণা হইতে রেহাই পাইতেন না। সেদিন চক্রবর্তী বাড়ির পাখরা বাছুর ষষ্ঠী ঠাকুরানীর লাউ গাছের দুটি কচি পাতা চর্বণ করিয়াছিল। ঠাকুরানী তাহাকে তাড়া করিয়া চক্রবর্তী বাড়ি পর্যন্ত আসিলেন এবং অপরাধীকে না পাইয়া চক্রবর্তী গৃহিণীকে আধ ঘণ্টা ধরিয়া তিরস্কার করিয়া ঘরমাক্ত কলেবরে বাড়িতে ফিরিয়া শয্যা গ্রহণ করিলেন। বিধবা ব্রাহ্মণ কন্যার সেদিন আর মাধ্যাহ্নিক আহার হইল না। লাউ গাছটির উপর ষষ্ঠী ঠাকুরানীর এই উৎকট মমতার একটি হেতু ছিল। বৎসর 2 পূর্বেকার কথা। একদিন ষষ্ঠী ঠাকুরানীর শিবরাত্রির সলতে দৌহিত্র শ্রীমান নিতাই জেলেপাড়ায় তাহার প্রাতঃকালীন ভ্রমণ সমাপ্ত করিয়া বাড়ি ফিরিবার পথে দত্তদের ছোট বাড়িতে দেখিল যে তাহার বন্ধু শ্রীচরণ তেল, লঙ্কা, লাউ ডগা সেদ্ধ ও লাউ ঘণ্ট সহযোগে এক থালা মারভাত উঠানে বসিয়া পরম তৃপ্তির সহিত আহার করিতেছে। সহসা লাউ ডগা সেদ্ধ ও লাউ ঘণ্টের প্রতি নিতাইয়ের দারুণ লোভ জন্মিল। সে দাঁড়াইয়া শ্রীচরণের আহার দেখিতেছে। এমন সময় মুখ তুলিয়া শ্রীচরণ নিতাইকে দেখিল। পরক্ষণেই একগ্রাস ভাত শুকিয়া মাটিতে ফেলিয়া দিয়া শ্রীচরণ কহিল, তুই চোখ দেখছিস নিতাই? নিতাই আহত হইল। তারপর তীক্ষ্ণ স্বরে কহিল, আমার দিদিমা লাউঘণ্ট রাধে না বুঝি, বলিয়া নিতাই চলিয়া গেল। বাড়িতে গিয়াই নিতাই ষষ্ঠী ঠাকুরানীকে কহিল, আমাকে লাউ ডগা সেদ্ধ আর লাউ ঘণ্ট দিয়ে মার ভাত রেঁধে দে, শিগগির। তখন বেলা 1 প্রহর। ষষ্ঠী ঠাকুরানী অলাবুর সন্ধানে বাহির হইলেন এবং 10 বাড়ি ঘুরিয়া রিক্ত হস্তে ফিরিলেন। নিতাই ঘাটে স্নান করিতে গিয়াছিল। স্নান সারিয়া বাড়িতে ফিরিয়াই কহিল, খিদে পেয়েছে, ভাত দে শিগগির। ভাতের থালার সম্মুখে বসিয়া নিতাই দেখিল লাউ ডগা সেদ্ধ ও লাউ ঘণ্ট নাই। তখন সে কাঁদিয়া কাটিয়া ভাতের থালা ছুঁড়িয়া ফেলিয়া উঠিল। ষষ্ঠী ঠাকুরানী তাহার হাত ধরিয়া কহিলেন, এখনো লাউ হয়নি যে দাদু, আমি পাড়াময় খুঁজে এসেছি। নিতাই কহিল, তবে শ্রীচরণ খাচ্ছিল কি করে? ষষ্ঠী ঠাকুরানী সে সন্ধান জানিতেন। কহিলেন, মহকুমার হাট থেকে কাল দত্তবাড়ির বাবু আদালত ফেরতা কিনে এনেছে।
তবে তুইও সেখান থেকে কিনে আন। এই বলিয়া নিতাই হাত ধুইতে বসিল। অনেক সাধ্য সাধনা করিয়া গুড় অম্বল মাখিয়া সেবেলার মতো ষষ্ঠী ঠাকুরানী ভাত খাওয়াইলেন এবং সন্ধ্যাকালে গণেশ মাঝির হাতে 100 পৈতা দিয়া পরদিনের মহকুমার হাট হইতে লাউ কিনিয়া আনিতে অনুরোধ করিলেন। গণেশ 4 পয়সা পুরস্কারের লোভে মহকুমায় যাত্রা করিল। পরের দিন সন্ধ্যাকালে 100 পৈতা বেচিয়া গণেশ একটি বৃহদাকার অলাবু লইয়া উপস্থিত হইল। রাত্রে খাইতে বসিয়া নিতাই কহিল, এই যে লাউ ঘণ্ট, লাউ ডগা সিদ্ধ কই দিদিমা? ষষ্ঠী ঠাকুরানী কহিলেন, এখনো তো গাছ বড় হয়নি দাদু, এ পুরনো গাছের লাউ। আসছে বছর বাড়িতে গাছ করে লাউ ডগা সেদ্ধ আর ঘণ্ট রেঁধে খাওয়াব, বুঝলি? নিতাই খুশি হইয়া আহার সমাপ্ত করিল। পরবৎসর নিজের হাতে বাঁশির বাখারি করিয়া বেড়া দিয়া ষষ্ঠী ঠাকুরানী 3 রকম লাউয়ের বিচি পুঁতিলেন। চারা হইল। গাছ 3টি দ্বারা আশ্রয় করিয়া মাচার দিকে উঠিয়াছে। সেই সময় হঠাৎ একদিন নিতাইয়ের পিতামহের মাস্তুতো ভাই পাশের গ্রামে জমিদারি পরিদর্শনের অবকাশে আত্মীয়া ষষ্ঠী ঠাকুরানীকে দেখিতে আসিলেন। নিতাই তখন পাড়ার সকল বাড়ি হইতে লক্ষ্মী পূজার ভুজা সংগ্রহ করিয়া আঙিনায় আমতলায় পা ছড়াইয়া বসিয়া নিবিষ্ট মনে চর্বণ করিতেছিল। মাস্তুতো ভ্রাতার কুলপ্রদীপকে সেই অবস্থায় দেখিয়া আগন্তুক রোহিণীবাবু ষষ্ঠী ঠাকুরানীকে তাহার সম্বন্ধে সকল কথা জিজ্ঞাসা করিয়া জানিলেন যে শ্রীমান নিতাইচরণে তখনও পুরোপুরি অক্ষর পরিচয় হয় নাই। দরিদ্র আত্মীয়র প্রতি কৃপা পরবশ হইয়া রোহিণীবাবু তাহার কলিকাতার বাড়িতে নিতাইকে রাখিয়া পড়াইবার প্রস্তাব করিলেন। ষষ্ঠী ঠাকুরানী চক্ষে অন্ধকার দেখিলেন, কিন্তু নিতাইয়ের হাকিম হইবার কল্পনায় আর রোহিণীবাবুর প্রস্তাবে বাধা দিলেন না। কাজেই নিতাই কলিকাতায় গেল। গত বৎসর যখন লাউ মাচা সবুজ লতায় আর সাদা ফুলে ভরিয়া গেল, তখন ষষ্ঠী ঠাকুরানী একবার অশ্রু মুছিয়া কহিলেন, পোড়ামুখ, গাছের কপালে খ্যাংরা মারি, মরেও না ছাই। কিন্তু বিধবা ব্রাহ্মণ কন্যার অভিসম্পাদ সহিয়াও গাছ মরিল না, ফলও হইল। ষষ্ঠী ঠাকুরানী তখন একদিন আমূল গাছ 3টিকে ছেদন করিয়া লাউ আর লাউ ডগাগুলি প্রতিবেশীদের মধ্যে বিলাইয়া কাঁথা বিছাইয়া শুইয়া পড়িলেন। গত বৎসর পড়াশুনায় ক্ষতি হইবে এই বলিয়া রোহিণীবাবু নিতাইকে বাড়ি পাঠান নাই। এইবার পৌষে বড়দিনের ছুটিতে নিতাই বাড়ি আসিবে, এই কথা ষষ্ঠী ঠাকুরানীকে জানাইয়াছেন। এই সংবাদ পাইবামাত্র ষষ্ঠী ঠাকুরানী কলুবাড়ি হইতে ভালো লাউয়ের বিচি সংগ্রহ করিয়া আনিলেন এবং নিজ হাতে বিচি পুতিয়া বেড়া দিয়া পূর্ব বৎসরের মতো 1 গণ্ডা হাড়িতে কালিচুন মাখাইয়া লাউ গাছের রক্ষণাবেক্ষণে মনোনিবেশ করিলেন। পূর্বে ঠাকুরানী সন্ধ্যায় পল্লী ভ্রমণে বাহির হইতেন, কিন্তু লাউ চারা দ্বারা বাহিয়া উঠিবার পর হইতেই সেই অভ্যাস ত্যাগ করিয়াছেন। এখন লাউ মাচার নিচে মাদুর বিছাইয়া সন্ধ্যাকালটি পৈতা কাটিবার কাজে সেইখানেই ব্যয় করিতে আরম্ভ করিলেন। এই রকম একটি দিনে বদন ঘোষের পাঠা কেলো এই লাউ গাছে দন্তভেদ করিবার অপরাধে ঠাকুরানীর লোবুরাহত হইয়া পঞ্চত্ব পাইল। বদন ঘোষকে তিরস্কার করিয়া ষষ্ঠী ঠাকুরানী বিদায় করিয়া দিলেন বটে, কিন্তু সমস্ত দিন পাঠাটির আর্তনাদ তাহার কানে বাজিতে লাগিল। শেষে সন্ধ্যাকালে ছিদাম মুদির দোকানে 2টি কলসি বাধা দিয়া ষষ্ঠী ঠাকুরানী গুটি 3 টাকা সংগ্রহ করিলেন এবং বদনের ছেলের হাতে টাকা 3টি গুজিয়া দিয়া জীব হিংসাজনিত অনুতাপ হইতে অব্যাহতি লাভ করিলেন। কেনর ভবিষ্যৎ উৎপাত হইতে লাউ গাছ কয়টি অব্যাহতি লাভ করিল ভাবিয়া একটু আনন্দ না হইল তাহাও নহে। শেষে গত বৎসরের মতো এবারও লাউ মাছা সাদা ফুলে ভরিয়া উঠিল। তাহার পর ফল। নিতাই বাড়ি আসিলে যে লাউটি ষষ্ঠী ঠাকুরানী আগে কাটিবেন তাহাতে একটি চুনের ফোঁটা দিয়া চিহ্নিত করিয়া রাখিলেন। 1.5 বৎসর পর নিতাই বাড়ি আসিয়াছে। খাইতে বসিয়া নিতাই তাহার থালার পার্শ্বে স্তূপীকৃত সেদ্ধ লাউ ডগার উপর অঙ্গুলি রাখিয়া জিজ্ঞাসা করিল, এগুলো কি রেঁধেছ দিদিমা? ষষ্ঠী ঠাকুরানী পরম উৎসাহের সঙ্গে হাসিয়া কহিলেন, তোর লাউ ডগা সেদ্ধ রে দাদু, বাড়ির গাছের। নিতাই বাধা দিয়া কহিল, তুলে নে, ওসব জঙ্গল আমরা কলকাতায় খাইনে।
দুবেলা আলু পটরের ডালনা মুড়িঘণ্ট। অকস্মাৎ ষষ্ঠী ঠাকুরানী উঠিয়া গেলেন দেখিয়া আর নিতাই আহারের পুরা ফর্দটি তাহার দিদিমাকে শুনাইতে পারিল না। আহারান্তে হাত ধুইতে বসিয়া নিতাই দেখিল ষষ্ঠী ঠাকুরানী ভোতা বটিখানা দিয়া লাউ মাচার নিচে দাঁড়াইয়া গাছের গোড়ায় ক্রমাগত আঘাত করিতেছেন। পকেট হইতে জাপানি সিল্কের রুমালখানা বাহির করিয়া মুখ মুছিতে মুছিতে নিতাই ষষ্ঠী ঠাকুরানীকে ডাকিয়া কহিল, ও কি করছিস দিদিমা? ষষ্ঠী ঠাকুরানী মুখ না ফিরাইয়াই কহিলেন, জঞ্জাল রে জঞ্জাল, বাড়িটা একেবারে এদো করে দিয়েছে। তাই ভর দুপুরবেলা বাড়ি সাফ করছিস? বলিয়া নিতাই ভো ভো শব্দে হাসিয়া উঠিল। ষষ্ঠী ঠাকুরানী ফিরিয়াও চাহিলেন না। নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট। নতুন গল্প প্রতি বুধ এবং শনিবার ঠিক সন্ধ্যে ৬টায়। অনেক ধন্যবাদ।